হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। ফিজিক্সের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, যার নাম তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও ভূচুম্বকত্ব, এই অধ্যায়ের থিওরিটিক্যাল পার্ট শেষ করেছি। আজকে আমরা শুরু করব এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আলোচনা অংশ। আমরা আজকে আলোচনা করব এই অধ্যায়ের সৃজনশীল নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। তাহলে চলো আমরা দেখে আসি আজকের সৃজনশীল প্রশ্ন। তাহলে আমাদের আজকের প্রথম সৃজনশীলটি হলো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের উদ্দীপক। একটা চুম্বক ক্ষেত্র দেওয়া আছে এবং সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে পি কিউ আর এস একটা আয়তাকার তার কুণ্ডলী রয়েছে। ঠিক আছে, এই তার কুণ্ডলীর পি কিউ ইকুয়াল টু আর এস ইকুয়াল টু 0.1 মিটার। পি কিউ equal to RS equal to 0.1 মিটার এবং QR equal to SP equal to 0.05 মিটার এবং যে কুণ্ডলী রয়েছে সেই কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে 50টি এবং যে চৌম্বক ক্ষেত্রের কুণ্ডলীতে দেওয়া রয়েছে তার মান হচ্ছে 0.2 টেসলা এবং এই কুণ্ডলীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার মান I equal to 1 অ্যাম্পিয়ার। এই হলো কি আমাদের উদ্দীপক। এখন এখান থেকে কোশ্চেনগুলো হলো, ক নম্বরে আমাদের লিখতে হবে টেসলা কাকে বলে। খ নম্বরে স্থায়ী চুম্বক তৈরিতে কাঁচা লোহা ব্যবহার করা হয় না কেন, ব্যাখ্যা করো। গ নম্বরে আমাদের বের করতে হবে আয়তাকার কয়েলটির চৌম্বক মোমেন্ট কত। আয়তাকার কয়েলটির চৌম্বক মোমেন্ট কত। ঘ নম্বরে আমাদের নির্ণয় করতে হবে আয়তাকার কয়েলটি সমান সংখ্যক পাক বিশিষ্ট বৃত্তাকার কয়েলে পরিণত করা হলে টর্কের মান বাড়বে কিনা, বিশ্লেষণপূর্বক মতামত দাও। আমি আবার বলছি, আয়তাকার কয়েলটি সমান সংখ্যক পাক বিশিষ্ট বৃত্তাকার কয়েলে পরিণত করা হলে টর্কের মান বাড়বে কিনা, বিশ্লেষণপূর্বক মতামত দাও। এই হলো গিয়ে আমাদের একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন। আমরা এখন ধাপে ধাপে এর উত্তরগুলো দেখব। তাহলে টেসলা কাকে বলে, এর উত্তর হলো গিয়ে, যে চৌম্বক ক্ষেত্রে 1 কুলম্ব চার্জ চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে 1 নিউটন বল উৎপন্ন অনুভব করে, সেই চৌম্বক ক্ষেত্রকে বা সেই চৌম্বক ক্ষেত্রের মানকে 1 টেসলা বা শুধু টেসলা বলা হয়। আমি আবার বলছি, যে চৌম্বক ক্ষেত্রে 1 কুলম্ব চার্জ চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে 1 নিউটন বল অনুভব করে, সেই চৌম্বক ক্ষেত্রের মানকে 1 টেসলা বা শুধু টেসলা বলা হয়। আমাদের খ নম্বর প্রশ্ন ছিল, স্থায়ী চৌম্বক তৈরিতে কাঁচা লোহা ব্যবহার করা হয় না, ব্যাখ্যা করো। এর উত্তর হলো, আমরা জানি স্থায়ী চুম্বক তৈরিতে কাঁচা লোহা ব্যবহৃত হয় না। এর কারণ, স্থায়ী চুম্বক তৈরির জন্য পদার্থের
উচ্চমানের নিগ্রহ সহনশীলতা, উচ্চমানের ধারণ ক্ষমতা ও হিস্টেরোসিস লুপের ক্ষেত্রফল বেশি হওয়া প্রয়োজন। এই বৈশিষ্ট্যগুলো কাঁচা লোহায় নেই। তাই কাঁচা লোহা কোমল চৌম্বক তৈরিতে ব্যবহার করা হলেও স্থায়ী চৌম্বক তৈরিতে ব্যবহার করা হয় না। আমাদের গ নম্বর প্রশ্ন ছিল আয়তাকার কুণ্ডলীর চুম্বক মোমেন্ট নির্ণয় করো। আমরা জানি চুম্বক মোমেন্ট হচ্ছে এম বা মিউ দ্বারাও প্রকাশ করা হয়। এম ইকুয়াল টু এন আই এ, যেখানে এন হলো কুণ্ডলীর পাক সংখ্যা, আই হলো তড়িৎ প্রবাহ। কুণ্ডলী দিয়ে, আয়তাকার কুণ্ডলী দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার মান দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, এবং এই কুণ্ডলীর ক্ষেত্রফল দরকার। ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমরা দেখতে পেয়েছি এই কুণ্ডলীর দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য পি কিউ এবং আর এস দুটাই দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যের মান 0.1 মিটার এবং প্রস্থের মান কিউ আর এবং এস পি, এই দুটোই হলো গিয়ে কুণ্ডলীর প্রস্থ, আর একটি প্রস্থের মান 0.05 মিটার। তাহলে এখন আমরা এখান থেকে ক্ষেত্রফলটা বের করে ফেলি, তারপরে আই এর মানটা বের করে ফেলি, তারপর এটা এই মেইন সূত্রে বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব আমাদের প্রদত্ত আয়তাকার কুণ্ডলীর জন্য চৌম্বক মোমেন্ট। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কুণ্ডলীর ক্ষেত্রফল বের করি। কুণ্ডলীর ক্ষেত্রফল A equal to 0.1 into 0.05, এর আনসার হলো 0.005 মিটার স্কয়ার। ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। ওকে, এবং তড়িৎ প্রবাহ দেওয়া আছে। তড়িৎ প্রবাহ I equal to 1 অ্যাম্পিয়ার, এটা আমাদের গিভেন। তাহলে দেখো পাক সংখ্যা n equal to 50 দেওয়া আছে, কুণ্ডলীর ক্ষেত্রফল পেয়ে গেলাম, তড়িৎ প্রবাহ I equal to 1 অ্যাম্পিয়ার। এই বিষয়গুলো যদি আমরা এখন এই সূত্রে বসিয়ে দিই তাহলে আমাদের কুণ্ডলীর মোমেন্টের মান পেয়ে যাব। তাহলে n এর মান বসাও 50 ইনটু I এর মান 1 ইনটু 0.005। ঠিক আছে, তাহলে এদেরকে যদি আমরা হিসাব করি, ক্যালকুলেট করি, তাহলে এর মান পেয়ে যাব 0.25 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। ওকে, এই হলো গিয়ে আমাদের প্রদত্ত কুণ্ডলীর মোমেন্টের মান। সুতরাং আয়তাকার কুণ্ডলীর চৌম্বক মোমেন্ট 0.25 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। ঠিক আছে, আচ্ছা আমরা বর্তমান নিয়ম অনুযায়ী আমরা এটা বের করেই সরাসরি এখানে আনসার এটা লিখব না, আমরা কষ্ট করে এই যে আরেকটা লাইন এইভাবে, অতএব বা সুতরাং আয়তাকার কুণ্ডলীর চৌম্বক মোমেন্ট 0.25 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, এইভাবেই আমরা সাধারণত এটার আনসার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এই হলো কি আমাদের গ এর উত্তর। এখন আমরা দেখে নেই আমাদের ঘতে কি প্রশ্ন রয়েছে। আচ্ছা, এখন ঘতে প্রশ্ন আমরা আগেও দেখেছি, আবার আমরা একটু দেখছি। কোশ্চেন রয়েছে আয়তাকার কয়েলটি সমান সংখ্যক পাক বিশিষ্ট বৃত্তাকার কয়েলে পরিণত করা হলে টর্কের মান বাড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো বা বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে
আগে কি করতে হবে, আগে যে কুণ্ডলী রয়েছে, আয়তাকার কুণ্ডলী রয়েছে, সেই আয়তাকার কুণ্ডলীর টর্কের মানটা আমরা আগে বের করে ফেলবো। এখন আয়তাকার কুণ্ডলীর টর্ক, আয়তাকার কুণ্ডলীর টর্ক টাউ 1 ধরলাম। টর্কের মান আমরা জানি এন আই এ বি সাইন থেটা, ঠিক আছে। এন এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, এ এর মান আমরা জানি, বি এর মান 0.2 টেসলা, চৌম্বক ক্ষেত্রের মান 0.2 টেসলা। এখন হলো গিয়ে থেটা এর মান। দেখো এইটা যদি চৌম্বক ক্ষেত্র হয় আর এটা যদি আমাদের ক্যালকুলেটরটা যদি আমাদের ক্ষেত্রফল হয়, তাহলে দেখো তো এই ক্ষেত্রফল বা এই তলের সাথে চৌম্বক ক্ষেত্রগুলো কত ডিগ্রি কোণ করে আছে। এই ক্ষেত্রফল বা এই তলের সাথে চৌম্বক ক্ষেত্র 90 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে। এই ক্ষেত্রফল বা এই তলের সাথে চৌম্বক বলরেখাগুলো 90 ডিগ্রি কোণ করে অবস্থান করছে, ঠিক আছে। তাহলে এখানে থেটা এর মান 90 ডিগ্রি হবে। তাহলে এই মানগুলো আমরা বসিয়ে দিই, এন আই এ বি সাইন থেটা, তাহলে এন এর মান 50 ইন্টু আই এর মান 1 ইন্টু 0.005 ইন্টু 0.2 ইন্টু সাইন 90 ডিগ্রি, সাইন 90 এর মান হচ্ছে 1। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে আমরা মান পেয়ে যাব 0.05 নিউটন মিটার। টর্কের মান হচ্ছে 0.05 নিউটন মিটার। এটা প্রদত্ত আয়তাকার কুণ্ডলীর জন্য। নিউটন মিটার হচ্ছে টর্কের ইউনিট, ঠিক আছে। বল ইনটু সরণ, নিউটন মিটার। ওকে, তাহলে আমরা এই ক্ষেত্রে আয়তাকার কুণ্ডলীর টর্কের মানটি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন এটা মুছে ফেলি। এখন আমাদের বের করতে হবে বৃত্তাকার কুণ্ডলীর টর্কের মান। আচ্ছা, এখন বৃত্তাকার কুণ্ডলীর টর্কের মান টর্কের ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি। আমি যদি টর্কের ফর্মুলাটা এখানে আলাদা করে লিখে রাখি, টাউ ইকুয়াল টু এন আই এ বি সাইন থেটা, তাহলে টর্কের মান বের করতে গেলে যেহেতু একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, একই পাক সংখ্যা নিয়ে আমাদের ডাউট নেই। যেহেতু একই তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটাও আমাদের রয়েছে, একই চৌম্বক ক্ষেত্রের মান সেটাও রয়েছে। এখন এই যদি আমরা এটা বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করি, তাহলে চেঞ্জ হবে তার ক্ষেত্রফলে। এখানে বৃত্তাকার কোনো একটা জিনিস চিন্তা করলেও সেটাও দেখতে পারবো বৃত্তাকার কুণ্ডলী বরাবর সে লম্বভাবে যাচ্ছে, ঠিক আছে। অনেকটা এরকম লম্বভাবেই সে থাকবে, বৃত্তাকার কুণ্ডলীর সাথেও তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে থাকবে। তাহলে থেটা এর মান 90 ডিগ্রি, সেটাও আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু আমাদের চেঞ্জ কিসে হবে? চেঞ্জ হবে ক্ষেত্রফলে। তাহলে ক্ষেত্রফলটা কিভাবে চেঞ্জ হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই পরিণত হয়ে যাবে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলে। এখানে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এ প্রাইম যদি আমরা ধরি, এ প্রাইম ইকুয়াল টু পাই আর স্কয়ার। তার মানে এখানে আমাদের কি লাগবে? ব্যাসার্ধ লাগবে। আর এই পুরো আয়তাকার কুণ্ডলীটি বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত হচ্ছে, তার মানে বৃত্তাকার কুণ্ডলীর পরিধি হবে এই আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কি পাই? আয়তক্ষেত্রের পরিসীমা পাই 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। তাহলে আমরা যদি লিখে ফেলি 2 ইনটু পি কিউ প্লাস কিউ আর ইকুয়াল টু টুয়াইস পাই আর। আমরা যে বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করছি তার ব্যাসার্ধ হচ্ছে আর। এখান থেকে আমরা 2 2 কেটে দেই, তাহলে আর ইকুয়াল টু, দেখো আমরা কি পেয়ে যাচ্ছি? আর ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি পি কিউ প্লাস কিউ আর ডিভাইডেড বাই পাই। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো পি কিউ এর মান 0.1 প্লাস কিউ আর এর মান
0.05 ডিভাইডেড বাই 3.1416। তাহলে দেখো এর মানটা আমরা পেয়ে যাই 0.048 মিটার। ওকে, তাহলে আমরা এই আয়তাকার কুণ্ডলীকে যে বৃত্তাকার কুণ্ডলীতে রূপান্তরিত করব তার পরিধি হচ্ছে r ইকুয়াল টু 0.048 মিটার। ওকে, এখন আর এর মানটা আমরা লিখে রাখি এখানে, আর পেলাম 0.048 মিটার। ওকে, এখন আমরা এটা সূত্র প্রয়োগ করি। এখন যদি বৃত্তাকার কুণ্ডলীর টর্ক নিতে চাই, তাহলে টাউ 2 ইকুয়াল টু এন আই এ টু বি সাইন 90 ডিগ্রি বা থেটা লিখি আগে সূত্রে, তারপরে 90 ডিগ্রি দিয়ে দেব। তাহলে 50, আচ্ছা, এন আই পাই আর স্কোয়ার বি সাইন 90 ডিগ্রি। সাইন 90 এর মান 1, তাহলে ওটার মান আমরা লিখব না। আই এর মান হচ্ছে 1, 3.1416 ইন্টু আর এর মান আমরা পেয়েছি 0.048 হোল স্কোয়ার ইন্টু 0.2। ওকে, আর ইন্টু সাইন 90 এর মান 1। এদেরকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা যে মানটি পেয়ে যাব সেটি হলো 0.0716 নিউটন মিটার। অর্থাৎ আমরা বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করলে তার টর্কের মান হবে 0.0716 নিউটন মিটার। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা তুলে নিয়েছো। আমি আবার দুটা টর্কের মানকে পাশাপাশি লিখছি। দেখো, আয়তাকার ক্ষেত্রের টর্কের মান আমরা পেয়েছি টাউ 1 ইকুয়াল টু 0.05 নিউটন মিটার এবং টাউ 2 এর মান বৃত্তাকার কুণ্ডলীর জন্য টাউ 2 পেয়েছি 0.0716 নিউটন মিটার। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে টর্কের মানটা টাউ 2 গ্রেটার দেন টাউ 1। অর্থাৎ আমরা ব্যাখ্যা দিতে পারি আয়তাকার কুণ্ডলীটিকে একটি সমান সংখ্যক পাকের বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করলে টর্কের মান বৃদ্ধি পাবে। আয়তাকার কুণ্ডলীকে একটি সমান সংখ্যক পাকের বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করলে এর টর্কের মান বেড়ে যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের যে সৃজনশীল প্রশ্ন দিয়েছি সেই সৃজনশীল প্রশ্নের উত্তর। এখন আমরা আরো একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। চলো তাহলে দেখে আসি আজকের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি কি আছে। আমরা আজকে আরো একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সেই সৃজনশীল প্রশ্নটি হলো গিয়ে, দেখতে পাচ্ছ এটা আমাদের উদ্দীপক। একটা উদ্দীপকে একটা সোজা এবং লম্বা তার রয়েছে। সেই তারের মধ্য দিয়ে XY একটা সোজা এবং লম্বা তার, সেই তারের মধ্য দিয়ে নিচ থেকে উপরের দিকে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং সেই তার থেকে লম্ব বরাবর 1 মিটার দূরত্বে P বিন্দুতে P একটি বিন্দু রয়েছে। আরেকটি রয়েছে বৃত্তাকার একটা কুণ্ডলী। সেই বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্র Q এবং সেই বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 1 মিটার এবং এই বৃত্তাকার কুণ্ডলীতে ক্লকওয়াইজে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নগুলো হলো, ক নম্বরে হল ক্রিয়া কি? খ নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকার বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে কি বোঝায়? গ
ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্নটি রয়েছে এক্স ওয়াই তারের দরুন পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। এক্স ওয়াই তারের দরুন পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। ঠিক আছে। এবং ঘ নাম্বার অর্থাৎ উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্নটি রয়েছে, একটা মন্তব্য দেওয়া আছে, মন্তব্যটা হচ্ছে এরকম, পি ও কিউ বিন্দুর যে কোনো একটি বিন্দুর চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে। পি ও কিউ বিন্দু, পি বিন্দুটা কোথায় অবস্থিত? এক্স ওয়াই তার থেকে 1 মিটার লম্ব দূরত্বে অবস্থিত। এবং কিউ বিন্দুটা কোথায় অবস্থিত? কিউ বিন্দুটা বৃত্তের কেন্দ্রে অবস্থিত। তাহলে পি ও কিউ বিন্দুর যে কোনো একটি বিন্দুর চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে। এটি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে। এই হলো গিয়ে আমাদের আরো একটি সৃজনশীল প্রশ্ন। এটা 2 নম্বর সৃজনশীল প্রশ্ন আজকে। ঠিক আছে। চলো তাহলে আমরা এই প্রশ্নটি ধাপে ধাপে সমাধান করি। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটি ছিল হল ক্রিয়া কি? আচ্ছা, এর উত্তর হলো কোন তড়িৎবাহী পরিবাহীকে কোন চৌম্বক ক্ষেত্রে অভিলম্ব বরাবর স্থাপন করলে তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই ক্রিয়াকে বলা হয় হল ক্রিয়া। আচ্ছা, এই কোশ্চেনটা আরো একভাবে আসতে পারতো, সেটা হচ্ছে হল বিভব কাকে বলে। তাহলে হল বিভব কাকে আসলে এই পর্যন্তই আমরা দিতাম, অর্থাৎ কোন তড়িৎবাহী পরিবাহীকে কোন চৌম্বক ক্ষেত্রে অভিলম্ব বরাবর স্থাপন করলে তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই ক্রিয়াকে হল ক্রিয়া বলে। এবং যে বিভব পার্থক্যের সৃষ্টি হয়, যে বিভব পার্থক্যের সৃষ্টি হয়, এই বিভব পার্থক্যকে বলা হয় হল বিভব। ঠিক আছে। যে বিভব পার্থক্যের সৃষ্টি হবে সেই বিভব পার্থক্যকে আমরা বলবো হচ্ছে হল বিভব। আমাদের খ নাম্বার প্রশ্নটি ছিল ঢাকার বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এই কোশ্চেনকে বলা হয় অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নটি 2টি অংশে বিভক্ত, একটি হচ্ছে জ্ঞানমূলক আর একটি হচ্ছে অনুধাবন। তাহলে এই প্রশ্নের জ্ঞানমূলক অংশ কি হবে? এই প্রশ্নের জ্ঞানমূলক অংশ হবে বিনতি এর সংজ্ঞা। তাহলে আমরা ফার্স্টে বিনতি এর সংজ্ঞা লিখব, তারপরে ঢাকার বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে কি বোঝায় সেটি লিখব। ঠিক আছে। তাহলে আমরা উত্তরটি শুনে নিচ্ছি। প্রথমে বিনতির সংজ্ঞা। পৃথিবীর কোন স্থানে মুক্তভাবে স্থাপিত চুম্বক শলাকা ভৌগোলিক মধ্যতল থেকে যে কোণে বিচ্যুত হয় তাকে ওই স্থানের বিচ্যুতি বলে। ঢাকার বিনতি বিনতির ডেফিনেশনটা আমরা দেখে নিচ্ছি, শুনে নিচ্ছি। পৃথিবীর কোনো স্থানের ভারকেন্দ্র দিয়ে মুক্তভাবে ঝুলন্ত চুম্বকের চৌম্বক অক্ষ অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে স্থির থাকে তাকে ওই স্থানের বিনতি বলে। ঠিক আছে। তাহলে ঢাকার বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে বোঝায় একটি দ্বন্দ্বচুম্বককে মুক্তভাবে ভারকেন্দ্র হতে ঝোলালে চুম্বকটির উত্তর মেরু অনুভূমিকের নিচের দিকে ঝুলে স্থির থাকবে এবং চুম্বকের চৌম্বক অক্ষ অনুভূমিক তলের সাথে 31 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এবার চলে আসো গ নাম্বার প্রশ্নের উত্তরে। গ নাম্বার প্রশ্নটি ছিল এক্স ওয়াই অক্ষের তারের দরুন পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই সোজা এবং লম্বা একটি তার। সোজা এবং লম্বা তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মানের সূত্র কি? আমরা জানি
জানি বি ইকুয়াল টু মিউ নট আই বাই টুয়াইস পাই এ। এখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ দেয়া আছে, তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার এবং লম্ব দূরত্ব, এটা হলো লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কি রকম? লম্ব বরাবর এই যে বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করবে সেই বিন্দু থেকে তারের উপর একটা লম্ব আঁকলে যে দূরত্বটা পাবো সেটাই হলো কি লম্ব দূরত্ব। তাহলে চিত্রানুযায়ী আমাদের লম্ব দূরত্ব দেওয়া আছে 1 মিটার। তাহলে লম্ব দূরত্ব a equal to 1 মিটার। ওকে, বাকি সব আমরা জানি। মিউ নট হচ্ছে একটা কনস্ট্যান্ট, আমরা জানি মিউ নট হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এটাকে বলা হয় শূন্য স্থানের চুম্বক প্রবেশ্যতা। এর মানটা মুখস্থ করতে বলেছিলাম তোমাদের, মুখস্থ করে ফেলবে। তাহলে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 মিউ নট আই এর মান বসাও 10, 2 ইনটু 3.1416 ইনটু এ এর মান হচ্ছে 1। তাহলে আমরা যে আনসারটা পাবো সেটা হলো 2 ইনটু 10 টু দি পাওয়ার -6, 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। সুতরাং আমরা লিখতে পারি xy তারের দরুন, তারের জন্য p বিন্দুতে চৌম্বক ক্ষেত্র 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। ঠিক আছে, তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম b ইকুয়াল টু মিউ নট আই বাই টুয়াইস পাই এ এবং সেখান থেকে আমরা xy তারের দরুন p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান পেলাম 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। ঠিক আছে, তাহলে এইগুলো কি আমাদের গ এর উত্তর। এবার চলে যাই আমরা ঘ নাম্বার প্রশ্নে, অর্থাৎ উচ্চতর দক্ষতার প্রশ্নে। ঠিক আছে, তাহলে উচ্চতর দক্ষতার প্রশ্নে বলা হয়েছে পি ও কিউ। পি বিন্দু তো দেখতেই পাচ্ছি, তার থেকে 1 মিটার লম্ব দূরত্বে আছে এবং কিউ হচ্ছে আমাদের যে বৃত্তাকার তার আছে, তার বৃত্তাকার তার বা বৃত্তাকার কুণ্ডলী রয়েছে, তার কেন্দ্র কিউ। তাহলে পি ও কিউ বিন্দুতে যে কোনো একটি বিন্দুর চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে, এই মন্তব্যটাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো দেখো, আমরা গ নাম্বার থেকে ইতোমধ্যে পি বিন্দু এর চৌম্বক ক্ষেত্রের মান পেয়ে গেছি। পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, এটা b1 নিলাম। b1 ইকুয়াল টু আমরা কত পেয়েছি? 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। ওকে, এখন বের করতে হবে এই বৃত্তাকার কুণ্ডলীর গ হতে। ঠিক আছে, এখন এই বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রের মান বের করতে হবে, কেন্দ্রে কুণ্ডলীর মান বের করতে হবে। আমরা জানি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান B2 ইকুয়াল টু মিউ নট I বাই টুয়াইস R। যদি এখানে পাক সংখ্যা থাকতো তাহলে আমরা লিখতাম মিউ নট NI বাই টুয়াইস R। যেহেতু এখানে পাক সংখ্যা বলে কিছু নাই, তাই ধরে নেব এটা এক পাকের কুণ্ডলী, অর্থাৎ এর n এর মান হচ্ছে 1। তাহলে এখানে তারের ব্যাসার্ধ দেখতে পাচ্ছি R ইকুয়াল টু 1 মিটার। তাহলে এই মানগুলো যদি আমরা বসিয়ে দেই, 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু 10
অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 1। তাহলে আমরা এর মান পেয়ে যাচ্ছি 6.283 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। ঠিক আছে, তাহলে দেখো সোজা এবং লম্বা তারের জন্য B1 এর মান আমরা পেয়েছিলাম 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। আর বৃত্তাকার কুণ্ডলীর জন্য বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে অর্থাৎ কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান পেয়ে গেলাম B2 6.283 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। তাহলে এটার ব্যাখ্যায় আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছি যে B2 গ্রেটার দ্যান B1, অর্থাৎ বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানটা বেশি। সুতরাং বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্র কিউ তে চৌম্বক ক্ষেত্রের মান বেশি। ঠিক আছে, এইভাবে আমাদেরকে ব্যাখ্যা করে লিখে দিতে হবে। তাহলে এই গেল আমাদের দ্বিতীয় প্রশ্নেরও সমাধান। আচ্ছা, তাহলে আমরা দুটো কোয়েশ্চেন আমরা দেখিয়ে দিলাম। আমরা আমাদের পরবর্তী ক্লাসে আরো দুটো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমাদের এই ক্লাসের উপরে তো একটা হোমওয়ার্ক দিতে হয় যে কতটুকু কি শিখেছো। সেই হোমওয়ার্ক হলো এইচডব্লিউ। তোমরা যদি তোমাদের বইয়ের পেছনে যাও, সেখানে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন পাবে। সেখান থেকে একটি মাত্র সৃজনশীল প্রশ্ন তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 সৃজনশীল প্রশ্নের সমাধান। তো তোমাদের এইচডব্লিউটা কি? তোমাদের এইচডব্লিউ হচ্ছে ঢাকা বোর্ড 2017 এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেখাতে হবে। কমেন্টস অপশনে তোমরা এই হোমওয়ার্কটি অবশ্যই জমা দেবে এবং এই হোমওয়ার্কের রেকর্ড তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই ক্লাসগুলো সব সেকশনের জন্যই, সায়েন্স 1, সায়েন্স 2 এবং সায়েন্স 3 সব সেকশনের জন্যই এই ক্লাসে। তাহলে আমরা আমাদের পরবর্তী ক্লাসে আরো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।